নমস্কার প্রিয় দর্শক, আমার এই পর্বের প্রতিবেদনের বিষয়ে তাদের জন্যই যারা মনে করছেন তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি বা তৃণমূলকে একমাত্র বিজেপি হারাতে পারে, তাদের জন্য আমার আজকের এই পর্বের প্রতিবেদন। আমি শুরুতেই যে কথা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, বিজেপি তৃণমূলকে হারাতে চায় না বা বিজেপি তৃণমূলকে পরাজিত করতে চায় না। পারে না কথা বলবো না, চায় না। কেন চায় না? দেখুন, একজন অভিভাবক কখনোই তার সন্তানের ক্ষতি হোক এটা চায় না। ঠিক সেইভাবে বিজেপিও চায় না তৃণমূলের রাজনৈতিক ক্ষতি হোক, কারণ তৃণমূলের জন্মদাতাই হচ্ছে বিজেপি। যখন তৃণমূল জন্মগ্রহণ করে তখন লেবার রুমে ছিল বিজেপি। একথা আমার নয়, একথা তৃণমূলের বর্তমানে রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথা। তিনিই প্রকাশ্যে এই কথা বলেছেন। যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো। আমরা মমতা ব্যানার্জিকে হৃদয়ে রেখে নিয়ে আমরা মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি। আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি এবং আমরা আবার বলছি, আমাদের সঙ্গে রাজনৈতিক শত্রুতা বৈরিতায় আমরা বিশ্বাস করি না। যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো না। তৃণমূল যে বিজেপিকে পরাজিত করতে চায় না, এটা আরেকটা প্রমাণ হচ্ছে সাম্প্রতিক অতীতে তৃণমূল থেকে আসা বঙ্গ বিজেপির প্রধান মুখ, আধা তৃণমূল আধা বিজেপি, যার নাম এই মুহূর্তে বামপন্থীরা এই অভিযোগ করে থাকে, সেই শুভেন্দু অধিকারী, তিনি তৃণমূল থেকে এসে বিজেপির প্রধান মুখ হয়েছেন। তিনি আজ সাম্প্রতিক অতীতে একটি কথা বলেছিলেন যে যাদের তৃণমূলকে পছন্দ না হয় তারা বিজেপিতে ভোট দিন, আর যদি বিজেপিকে পছন্দ না হয় তাহলে তৃণমূলকে ভোট দিন। কথাটা এরকমই ছিল, হয় অ্যান্টি মমতা না হয় প্রো মমতা। সিপিএম হইতে সাবধান, সরাসরি সিপিএম কে ভোট না দিয়ে যারা এই যে কথা সজল ঘোষ বলেছে, নয় প্রো মমতা নয় অ্যান্টি মমতা, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে, আর মমতাকে হারাতে চান তো পদ্ম ফুলে, আর কোনো মাঝখানে রাস্তা নেই। এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল শুভেন্দু অধিকারীর এই কথাটি। এবং বিজেপি যে তৃণমূলকে পরাজিত করতে চায় না, এটা হাড়ে হাড়ে টের পেয়েছে রাজ্যের মানুষ। কিন্তু এটা রাজ্যের মানুষের কাছে এটা পরিষ্কার চিত্র তৈরি হয়ে গেছে। বামপন্থীরা সেটা করাতে সক্ষম হয়েছে, সিপিআইএম পার্টি সেটা করাতে সক্ষম হয়েছে। দেখুন, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি তো অন্তহীন দুর্নীতির অভিযোগ, এবং ভ্রান্ত নীতি গ্রহণ করে তৃণমূল সরকার পরিচালনা করে, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি। এই অভিযোগ সিপিআইএম পার্টি তোলে। আর তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির তদন্তগুলো করে থাকে অধিকাংশ ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোই হচ্ছে তদন্ত করে থাকে। আর কেন্দ্রের সরকারে রয়েছে বিজেপি, যার প্রধান মুখ নরেন্দ্র মোদী, যার আর এক প্রধান মুখ হচ্ছে অমিত শাহ। এই মুহূর্তে অতি সম্প্রতি অমিত শাহ যে কথা বলে গেছেন, প্রধানমন্ত্রী সেই কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ হয়েছে, এই দুর্নীতির প্রত্যেকটা লোকের শাস্তির ব্যবস্থা করবে বিজেপি যদি সরকার গঠন করে। আরে, শাস্তির ব্যবস্থা করতে গেলে সরকারে আসতে হয়। তোমরা তো কেন্দ্রের সরকারে রয়েছো, তাহলে কেন তোমরা এতদিন পর্যন্ত তদন্ত করতে পারোনি, শাস্তি ব্যবস্থা করতে পারোনি? সরকার এলে তোমরা শাস্তি ব্যবস্থা করবে। তোমাদের হাতে ক্ষমতা ছিল, বিজেপির হাতে ক্ষমতা ছিল হচ্ছে তদন্তকারী সংস্থাগুলোকে সঠিক পদ্ধতিতে হচ্ছে তদন্ত করবার সুযোগ করে দেবার, সেটা তোমরা করতে পারোনি কেন? তাহলে মানুষের কাছে এটা পরিষ্কার হলো, বিজেপি তদন্ত করে তৃণমূলের দুর্নীতি শাস্তি ব্যবস্থা করতে চায় না, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে। আজ পর্যন্ত কোনো দুর্নীতির শীষ কিনারা করতে পারেনি। সারদা কেলেঙ্কারি থেকে শুরু হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। সারদা কেলেঙ্কারিতে যে গরিব মানুষের টাকা তছরূপ করা হয়েছিল, অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী, তাদের বিরুদ্ধেই অভিযোগ ছিল। অনেকে গ্রেপ্তার হয়েছিলেন তদন্ত চলাকালীন, কিন্তু পরবর্তীকালে প্রত্যেকেই জামিনে মুক্ত হয়ে যান। চার্জশিট পর্যন্ত দেওয়া যায়নি কুণাল ঘোষের বিরুদ্ধে, এমনই জানা যায় প্রচারে। সর্বশেষ মূল অভিযোগ, যিনি তাকে তছরূপ করতে সহায়তা করেছিলেন এই সমস্ত লোকদের যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই সুদীপ্ত সেন, তিনিও জামিন পেয়ে গেলেন। কি শাস্তির ব্যবস্থা করতে পারলো কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি? এখান থেকে মানুষ বুঝে নিয়েছেন, গরিব মানুষ যাদের টাকা তছরূপ হয়েছিল সারদা থেকে, তারা বিজেপির প্রতি আবার আরো একবার আস্থা হারালো। এই সারদা কেলেঙ্কারির অন্যতম নায়ক হচ্ছে এই সুদীপ্ত সেনের জামিনের পর।
শিক্ষায় দুর্নীতির অভিযোগ বিজেপি চায় তদন্ত করে অপরাধীরা শাস্তি পাক, তাহলে পরে তদন্ত করে পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত গ্রেপ্তার হলেন। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়া পর্যন্ত একটা ব্যাপক গতি ছিল তদন্তকারী সংস্থাগুলোর। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর আর উঁচু স্তরে পার্থ চট্টোপাধ্যায়ের উপরে আর উঠতে পারেনি, ওইখানে স্লথ হয়ে যায় গতিটা। এরপরে যদি আরো গতি বাড়িয়ে দিত সিবিআই এবং ইডি তদন্তকারী সংস্থা, তাহলে হয়তো এর উপরে যে মাথাগুলো রয়েছে, যাদের দ্বারা এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, মাথা বলে যাদেরকে বলা হয়, সেই মাথায় টান পড়ে যেত। আর মাথায় যদি টান পড়ে যেত তাহলে মাথাগুলো জেলে থাকতে পারতো। স্বাভাবিকভাবে এই তৃণমূলের সরকারের পরাজয় অবধারিত ছিল। তাহলে তৃণমূলকে যে বিজেপি পরাজিত করতে চায়, এটা কি মনে হয় আপনাদের? এই ধারণাটা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূলের আর এক নেতা, প্রাক্তন খাদ্যমন্ত্রী, প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি হাবড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদপ্রার্থী, মুখ্যমন্ত্রী সম্প্রতি হাবড়ায় গিয়ে বলে এলেন যে বালুর বিরুদ্ধে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে সিপিআইএম বিজেপি চক্রান্ত করে এই অভিযোগগুলো তুলেছিল, তাকে গ্রেপ্তার করিয়েছিল। তাহলে পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা কি তদন্ত করলো? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা গ্রেপ্তার করেছিল অনুব্রত মণ্ডলের গরু কেলেঙ্কারিতে। অনুব্রত মণ্ডলের যে জবানবন্দি ছিল, সেই জবানবন্দি যদি তর্জমা করা হয় তাহলে তার অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। এই কারণে তর্জমা করা গেল না। স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে চার্জশিটও দেওয়া যায়নি, হয়তো তিনিও জামিন পেয়ে গেলেন। তাহলে পরে তৃণমূলকে বিজেপি হারাতে চায়, এটা বাংলার মানুষ আর বিশ্বাস করে? বরঞ্চ তৃণমূলকে অক্সিজেন জুগিয়ে প্রত্যেকটা নির্বাচনের আগে কিছু পরিস্থিতি তৈরি করে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস অক্সিজেন যোগায়, সেই অক্সিজেনের উপর ভর করে তৃণমূল কংগ্রেস আরো শক্তি বৃদ্ধি করে। যেমনটা সিএ এনআরসি করেছিল, সেই সময় সংখ্যালঘু ভোটাররা তাদের পক্ষে মসিয়া হয়ে গেল মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের। এমন একটা পরিস্থিতি, স্বাভাবিকভাবে বিশ্বাস করে মমতা ব্যানার্জিকে দেখেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিল, ব্যাপক ভোটে জয়লাভ করলো। এবারও সেই প্রক্রিয়াটা, যখন বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সংখ্যালঘু ভোট চলে গেল, তখন আবার হুমায়ুন কবিরকে দিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা করিয়ে মুসলিম ভোট যদি ভাগ হয়ে বাম এবং কংগ্রেসের দিকে, আইএসএফ এর দিকে চলে যাচ্ছে, বাম এবং আইএস শক্তি বৃদ্ধি করছে, এটা দেখে বিজেপি খানিকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। জন্ম নিল রাজনৈতিকভাবে হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক জন্ম হলো। দল তৈরি করে ফেললেন এবং মুসলিমদের রক্ষাকর্তার সাজতে গিয়ে বাবরি মসজিদ তৈরি করে ফেললেন। কোথা থেকে পেলেন এত টাকা? তিনি ভোটের প্রচারে হেলিকপ্টার ব্যবহার করছেন, কোথায় পেলেন এত টাকা তিনি? গতকাল যে ভিডিওটি প্রকাশিত হয়েছে, গত পরশুদিন না গতকালকেই হুমায়ুন কবিরের যে লেনদেনের যে ভিডিওটি প্রকাশিত হয়েছে, টাকা নিতে তাকে দেখা না গেলেও এই ভিডিওটা তো প্রকাশ হয়েছে, যেটা রাজ্যের সমস্ত অংশের মানুষ দেখে ফেলেছে। এটাকে আবার কিছু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় অধ্যাপক, এরা আবার বলছে এটাই ভুয়ো ভিডিও, অর্থাৎ বিজেপিকে একটু বিজেপির বিরুদ্ধে যেরকম কোনো অপপ্রচার প্রকাশিত না হয়। অথচ বিজেপির বিরুদ্ধে এই অভিযোগটা উঠছে, বিজেপি হুমায়ুন কবিরকে আর্থিক সহায়তা দিচ্ছে। যদি তাই হয়, বিজেপির টাকার তো অভাব নেই, স্বাভাবিকভাবেই এটা করা। আর এটা প্রকাশিত হয়ে যাওয়ার পর মুসলিম ভোট যারা হুমায়ুন কবিরের কাছে গিয়েছিল মমতা তৃণমূলের উপরে বিরক্ত হয়ে, তারা আবার মন্দের ভালো হিসাবেই তৃণমূল কংগ্রেসকে বেছে নেবে। স্বাভাবিকভাবেই যে ভোটগুলো হুমায়ুন কবিরের দলের কাছে চলে গিয়েছিল, সেই ভোটগুলো আবার তৃণমূলের কাছে চলে যাবে। এই ধারণা নিয়েই কি এই হুমায়ুন কবিরের এই ভিডিওটি প্রকাশ করা? তাহলে এখানে তৃণমূল কংগ্রেসকে আর একটু অক্সিজেন দেওয়ার একটা অভিযোগ যদি এটা করা হয়, এটা ভুল হবে? কিন্তু বিজেপি যেটা বুঝতে পারছে না, একবার যার প্রতি বিশ্বাস হারিয়ে যায়, সেই বিশ্বাসের জায়গাটা আর তৈরি হয় না। ওই সংখ্যালঘু ভোট যদি হুমায়ুন কবিরের কাছ থেকে বেরিয়ে আসে, সেটা তৃণমূলে আর যাবে না, সেটা চলে যাবে, একটা অংশ যাবে আইএসএফ এর কাছে, বাকিটা অধিকাংশটাই চলে আসবে সিপিএম এর কাছে। সেটাই ঘটতে চলেছে ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোয় দলে দলে মানুষ তৃণমূল ত্যাগ করে সিপিআইএম পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। সাম্প্রতিক অতীতে এরকম বহু ঘটনা দেখা গেছে। আর সেই সমস্ত এলাকাগুলোয় সিপিএম পার্টির জয়লাভের পথটা ক্রমাগতভাবে নিশ্চিত হচ্ছে। এটাই আতঙ্ক বিজেপির। সেই কারণেই তো বিজেপি নতুন নতুন খেলায় চক্রান্ত। আর সিপিএম পার্টি, বামপন্থীরা শক্তি বৃদ্ধি হচ্ছে, এটা দেখে খানিকটা আতঙ্কগ্রস্ত হয়েই এসআইআর কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলো।
যে কথা বলেছিল ঠিক তার উল্টোটা হলো। প্রথম দিকে ব্যাপক অংশের হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেল, তার মধ্যে অনেক বৈধ ভোটার রয়েছে, এমন ভোটার রয়েছে তাদের বহু পুরনো কাগজ রয়েছে, 70 সালের কাগজ রয়েছে, 90 দশকের কাগজ রয়েছে, 96 সালের দলিল, জমির দলিল পর্যন্ত রয়েছে। সেই পরিবারের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেল এই এসআইআর এর মধ্য দিয়ে। স্বাভাবিকভাবেই এসআইআর এ যাদের নাম বাদ গেল, বৈধ ভোটার, তাদের নাম যাতে বাদ না যায়, প্রত্যেক বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকায় থাকে, সেই দাবিতে লড়াই করলো সিপিআইএম পার্টি, বামপন্থীরা। বিজেপিকে কি একবারও দেখা গেছে এসআইআর এ যাদের নাম কাটা গেছে, বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় আবার নতুন করে তোলার জন্য আন্দোলন করতে হবে, এরকম একটা আন্দোলন আপনি বলতে পারবেন বিজেপি করেছে? কারণ বিজেপির কাছে বাঙালিরা কোনো বিষয় নয়, বাঙালিদের ভালো হোক মন্দ হোক এটা দিল্লির বিজেপি ওলাদের কিছু যায় আসে না। সেই কারণেই বাঙালি হিন্দু ভোটারদের নাম কাটা গেলে বিজেপির কিছু যায় আসে না, সেই কারণে বিজেপি একটাও আন্দোলন করলো না এই হিন্দু ভোটারদের নাম কাটার বিরুদ্ধে। আচ্ছা, বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ এসআইআর কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, যার ফলে যাদের নাম কাটা গেল, এরা কারা? আপনি একটু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার দিকে তাকান। বনগাঁ, বাগদা, গাইঘাটা, চাঁদপাড়া, ঠাকুরনগর, ওদিকে হরিণঘাটা, যে নদিয়া জেলার মধ্যে হাবড়া, অশোকনগর, এই অংশের মানুষ অধিকাংশ ক্ষেত্রেই উদ্বাস্তু হয়ে বাংলাদেশ থেকে আমাদের ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল এই এলাকাগুলোতে। তাদের মধ্যে একটা বড় অংশ রয়েছে নমঃশূদ্র সম্প্রদায়ের, মতুয়া সম্প্রদায়। এদের নাম ব্যাপক হারে কাটা গেছে, গণহারে কাটা গেছে। আর এদেরকে নিচু সম্প্রদায় হিসেবে গণ্য করে দিল্লির বিজেপি ওয়ালারা বা আরএসএস ওয়ালারা। একটা অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই এদেরকে যেহেতু অস্পৃশ্য নিচু সম্প্রদায় বলে মনে করে আরএসএস, বিজেপি, এই অভিযোগটা রয়েছে। স্বাভাবিকভাবে এদের নাম কাটা গেলে এদের ক্ষতি হলে বিজেপির কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি আরো বিজেপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাঙালি বিরোধী। সেই কারণেই তো এদেরকে নিয়ে লড়াই আন্দোলন করলো না। সেই কারণেই বিজেপির প্রতি মানুষের এত ক্ষোভ। আর এই ক্ষোভটাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে এই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে এই মানুষের প্রাত্যহিক চাহিদা, দৈনন্দিন জীবনের যে মৌলিক চাহিদা, সেগুলোকে পূরণের লক্ষ্যে ধারাবাহিক লড়াই আন্দোলন করে চলেছে বামপন্থীরা এবং সিপিআইএম পার্টি। আর এই সিপিআইএম পার্টির এই লড়াই আন্দোলনের অগ্রণী ভূমিকায় ছিলেন ডিওএফ এর রাজ্য সম্পাদক খড়গ্রামের সিপিআইএম প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি, উত্তর দমদমের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর, দক্ষিণ দমদমের সিপিআইএম প্রার্থী ময়ূক বিশ্বাস, রাজারহাট নিউ টাউনের সিপিআইএম প্রার্থী ডিওএফ এর উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক সিপিএম এর জেলা কমিটির সদস্য সপ্তর্ষি দেব, বড়নগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র। এবং আইনি সহায়তা যারা দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সিপিআইএম প্রার্থী, তিনি হচ্ছেন আর কেউ নন, সায়ন ব্যানার্জি এবং হাইকোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী, খ্যাতনামা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী। অন্যদিকে বালিগঞ্জের যিনি প্রার্থী হয়েছেন গবেষক ছাত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী আফরিন বেগম। এদের জয়ের পথ ক্রমাগতভাবে মসৃণ হচ্ছে, এদের জয় নিশ্চিত হচ্ছে, এটা দেখেই আতঙ্কগ্রস্ত হয়ে উঠছে। আর সেটাতেই খেই হারিয়ে ফেলে বিভিন্ন রকম পরিকল্পনা ব্যর্থ হচ্ছে বিজেপির। অর্থাৎ মানুষ কিন্তু একটা জিনিস বুঝে নিয়েছে, বিজেপি আর তৃণমূলকে পরাজিত করতে চায় না। এটা বোঝা গেছে 2016 নির্বাচন, 2019 নির্বাচন, 2021 নির্বাচন, 2024 নির্বাচন। মানুষ এটা হাড়ে হাড়ে টের পেয়েছে যে তৃণমূলকে অক্সিজেন যোগাবার কাজ করে বিজেপি। স্বাভাবিকভাবেই বিজেপি তৃণমূলকে পরাজিত করতে চায় না। পরাজিত করতে পারবে না এটা নয়, চায় না। আর না চাইলে না পারবে না, এই কথাটাই স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিকভাবে বিজেপির উপর থেকে মানুষের আস্থা ভরসা উঠে গেছে। আর তৃণমূলের উপরে তাদের বিরুদ্ধে যে প্রথমেই বলেছি দুর্নীতি আর ভ্রান্ত নীতি গ্রহণ করে রাজ্য পরিচালনা করতে গিয়ে রাজ্যের মানুষকে এক সংকটের মধ্যে ফেলে দিয়েছে, এক যন্ত্রণা, অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছে রাজ্যের মানুষ। স্বাভাবিকভাবে তৃণমূলের প্রতি আস্থা হারিয়েছে, বিশ্বাস ভঙ্গ হয়েছে। অন্যদিকে বিজেপির প্রতি বিশ্বাস ভঙ্গ হয়েছে রাজ্যের মানুষের। এই অংশের মানুষরা ক্রমাগতভাবে জোট বেঁধে তারা লাল ঝান্ডার প্রতি আস্থা রেখে লাল ঝান্ডা কাঁধে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই কলতান, মীনাক্ষী, দীপশিতা ধর, সপ্তর্ষি দেব, সায়নদীপ মিত্র, আফরিন বেগম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ধ্রুবজ্যোতি সাহা। এদের জয় করাবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে এই অংশের মানুষগুলো। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনের বিষয়টা সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে
এই প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।